কোর্ট কইয়া জেলে ঢুকে দিতে পারে বড় দল, আস্থা নাই তো। কারণ আপনি দেখেন না, বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, তিনি হন চিফ মার্শাল। হাসিনা ইমামরে নিল না, অন্য কতগুলো মুয়াজ্জিন নিল, একটা তো ইমাম নিল। হ্যাঁ, তো সেই ইমাম আপনার 21বিংশ শতাব্দীর জনপ্রশাসন, এই ক্যাপশনে মারা গেছে এটিএম শামসুল হক। করে করবো কীরকম মনে হচ্ছে আপনার কাছে? না, গভর্নমেন্টকে তো অ্যাম্বিশিয়াস হইতে হবে। এইটা আমরা বহুদিন ধরে একটা জিনিস আলোচনা করছি যে আপনারা যারা রাজনীতিবিদ, আপনি একসময় রাজনীতিবিদ ছিলেন, এখনও আছেন, এবং সরকারে গেলেও আপনারা রাজনীতিবিদদের কাজ হলো স্বপ্নের সওদাগর। স্বপ্ন দেখান আপনারা বড় বড় স্বপ্ন দেখাবেন মানুষকে, স্বপ্নের কথা বলবেন, এটা করবেন সেটা করবেন, এই সমাধান করবেন। ওই সেই ইন্দিরা আমল থেকে গরিবি হাটাও, মানে সমাজতন্ত্রকে না বলে সাম্যের কথা বলবেন, গরিবি হাঁটানোর কথা বলবেন, গণমানুষের নানান উপকারের কথা বলবেন, কিন্তু ফাইনালি দেখা যাবে যে আসলে গণমানুষের তো হয়নি, ওই যে বিচার হয় চিকন আলীর আর পেট মোটা আলীর, কিছু হয় না। তো লোকজনের পেট মোটা হবে। আপনি এইরকম বড় বাজেট করবেন, বড় বাজেট তো ভালো, এটা শেখ হাসিনা সরকারও করে গেছে, মানে লক্ষ কোটি টাকা করে বাজেট শুরু হয়েছে। উনার আমলে বোধহয় সর্বশেষ বাজেট 7 লক্ষ কোটি টাকার উপরে ছিল। তো এখন 9 লক্ষ কোটি টাকার বাজেট করলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু বাজেট তো এটা বড় একটা ঘাটতি বাজেট হবে। ইতিমধ্যে সরকার কিন্তু এই যে 3 মাসের মধ্যে 71,000 কোটি টাকার মতো লোন নিয়েছে, 41,000 কোটি টাকার মতো মুদ্রা ছাপাতে হয়েছে। সুতরাং এই যে বড় বাজেটটা আসতেছে, আসুক বড় বাজেট আসতেই পারে, বাট বাজেট ইমপ্লিমেন্টেশন কেমন করে হবে, আমরা রেভিনিউ কিভাবে অর্জন করতে পারবো, এই যুদ্ধ, জ্বালানি সংকট এবং রেমিটেন্স সব মিলায় এটা অনেক বড় চ্যালেঞ্জ, ভেরি অ্যাম্বিশিয়াস বলতে পারি। সেটা নিয়ে বদিউর রহমান সাহেবের কাছে যাই। আপনি তো এনবিআর চেয়ারম্যান ছিলেন, আপনি অনেক বেশি ভালো জানবেন। মানে সেদিক থেকেই ধরেন এই বছরের প্রথম 9 মাসের লক্ষ্যমাত্রার তুলনায় 1 লক্ষ কোটি টাকার ঘাটতি আছে। আবার 26-27 এই বাজেটে যেটা কথা বলছে, পত্রপত্রিকায় দেখছি, আমরা তো জানি না, সেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 6 লাখ, কোনো পত্রিকা লিখেছে 60,000 কোটি, 6,60,000 কোটি করে লিখেছে 70, কেউ 90,000 কোটি। এই লক্ষ্যমাত্রা অর্জনের এটা কি কতখানি সম্ভব মনে করছেন? এটা তো আবু আলম বলেই দিল, লক্ষ্যমাত্রা বড় থাকা ভালো, কারণ অনেক সময় বড় না থাকলে চাপ থাকে না, কিছুটা মাইল্ড টেনশন থাকে না। তারপরে যদি এরকম একটু ঘাটতি পড়ে 1 লক্ষ কোটি, প্রথমেই যদি 1 লক্ষ কোটি আরও কম নিত বা 2 লক্ষ কোটি কম নিত, তাহলে দেখা যেত যে সেটার মধ্যে হয়তো একটু ঘাটতি হইতো, একটু চাপ থাকতে হয়। সমস্যা হইল এক জায়গায়, যেহেতু আমি ওই চেয়ারটাতে ছিলাম, আমি তো আর আবার এনবিআরের চেয়ারম্যানটাতে হট চেয়ার বলি না, যেটা প্রধানমন্ত্রী এবার বললেন যে চেয়ারটা নাকি খুব গরম। তো প্রধানমন্ত্রী হবেন, চেয়ার গরম বলে তো লাভ নাই, গরমের মধ্যে তো আসার জন্য সারা জীবন কষ্ট করলেন। আমি যদিও 11 সালে 26শে জুন লিখলাম যে তিনি বেঁচে থাকলে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট দিতে হবেন, তো সেটা ঘটতেছে, তো এগুলো হয়। আগাম অনেকগুলো মন্তব্য করছে, সেগুলো ঘটেছে। ইউনূস সাহেব আসতেছে, 11 মাস আগে লিখলাম, এসে গেলেন। তো এখন বাজেটে যেটা বলতেছেন, দ্য মেইন পয়েন্ট রিমেইনস ইন হাউ টু ইমপ্লিমেন্ট, কাকে দিয়ে ইমপ্লিমেন্ট করবেন, তার নিয়তটা কতটুকু আছে, তার দল কি চুরি করবে, তার দল কি বাজেট ফাঁকি দেবে। কারণ আমি তো সে সময় দেখেছি, আমি যখন 6-7 গেলাম, তখন বাজেট ছিল মাত্র 36,000 কোটি টাকার এনবিআরের অংশে। 36,000 কোটি টাকা থেকে আমি 17% মতো গ্রোথ নিয়ে 43,800 কোটি টাকা প্রস্তাব করে এটা নিলাম। অর্জনের সময় 47,000 কোটি টাকা অর্জন হয়েছে। তো কেউ কেউ বলে যে সেই সময় নিন্দুকেরা তো অন্যের ক্রেডিট প্রশংসা করতে চায় না স্বাভাবিকভাবে, আর আমলারটা এমনিই দেখতে চায় না, বলে যে ওইটা 111 সরকার ছিল, এই জন্য পারছো। তো 111 সরকার ছিল, পারছি, তো তাহলে অন্য রাজনৈতিক সরকার পারবে না কেন, তো ভালো পারার কথা। বরং 111 সরকার থাকাতেই তো আরও 15 মাস আগে চাকরিটা ছেড়ে চলে দিয়ে আসছি। যখন আনতে গেলাম, কেউ ভদ্রভাবে বলে বাজেটের সময় যে আদায় বললে জমিদারি নাইবি শোনা যায়, এজন্য শব্দের মারফত দিয়ে লফটি ওয়ার্ড বলে রাজস্ব আহরণ। এটা ফুলের মধু না যে মৌমাছি এসে বসবে আর একটা হুল লাগাই দিলে মধু চলে আসবে, এটা আদায় করতে হয়। আদায় না করলে বরং বেগম খালেদা জিয়া তো অপ্রদর্শিত আয়ের উপর ট্যাক্স দিতে হয়েছে। কারণ বলছি যে যেহেতু দেয়া লাগতেছে দিবেন,
যেটা নিয়ম করে CSR আন্টির দেওয়া হবে। সাইফুর রহমান সাহেব 12 বার বাজেট দিয়েছে। এগুলা বললে কোন সময় আমরা বান্ধে লইয়ে যায় আবার পিটায়, যেগুলো বলি কেন। সাইফুর রহমান সাহেব 12 বার বাজেট দিয়েছে, কিন্তু উনিও তো ট্যাক্স ঠিক মতো দেন নাই। তো যেই ওনার সাথে বললাম স্যার ট্যাক্স কিছু দেওয়া লাগবে, বলে যে এইটা বদিউর আমার সাথে কিতা শুরু করলা, তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা। হি ওয়াজ ফাইন্যান্স মিনিস্টার, আমি ERD-তে এডিশন। আমি বললাম স্যার স্টিল বদিউর রহমান ইজ ইউর এডিশনাল সেক্রেটারি। আপনি 12 বার বাজেট দিয়েছেন, নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেবরা যোগ বিয়োগে ভুল করছে, আমি ছোট্ট পাটিগণিতে করছি, পাওনা হইলাম, আপনি দিয়ে দেন, আশা লাগবে না দেব। তারপরে যে একটা হওয়া বাকি থাকলো মাত্র, এই সামান্য প্রেসিডেন্ট হওয়াটা বাকি থাকলো, আর জীবনের সবটা হইলো আপনাদের রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা যতটুকু যায় আর কি, মওদুদ সাহেব, তারও দেওয়া লাগলো। এবং তিনি কি করলেন, হাইকোর্টে মামলা করে আমার আটকানোর চেষ্টা করলেন। এখান দিয়ে আমার সাথে ভালো কথা বলতেছে, বাসায় টেলিফোন করতেছে। তখন আমি দেশি হয়ে গেলাম। দেশি, ওরা আমার কিছু করতে পারলো না, ওরা আমার আর্মিরা ধরে টরে তারা কিছু করতে পারে নাই, ওরা আমার কিছু করতে পারলো না, বোতল একটা ফাইলে অন্যটা কইয়ে ছেলে ফেলে নিয়ে আসলো, আর আপনি আমার সাথে এটা শুরু করলেন। আমি বললেন কী করবেন স্যার, দেশি মানুষ তো, দেশি সবসময় বিদেশির মতো কাজ করে। তখন ভাই অথচ পাল্টা আমার জন্য হাইকোর্টে মামলা করতেছে। আমার ইন্টেলিজেন্স বললো স্যার আপনি যে তাকে এরকম ট্যাক্সের কথা দিলেন, চাইলেন, এটার জন্য তো মামলা করতেছে। তা আমার যে তথ্য আছে, সে ব্যাংকের MD-কে বললাম যে তুমি এখন একটা লিখিত দিতে হবে আমাকে। NBR-এর চেয়ারম্যানের একটা ফান্ড থাকে, ডিসক্রিপশনারি ফান্ড, এটা অডিট হয় না। এটা দরকার হইলে যে ঠিক আছে মান্নান সাহেব ভোটে দিতে নাই, অনেক খরচ হইলে ওনারে দিয়ে দাও, তাও দিয়ে দিতে পারবে, এটা কেউ প্রশ্ন করবে না। তো ওইটা লাগিয়ে তথ্য বের করার পরে বলে যে আমি দিতে পারি না, ব্যাংকিং নর্মস রুলে কুলায় না, লিখিত দেব না, আপনি যা জানছেন আপনার মতো করে জানছেন। আমি বললাম যে শুনেন, ব্যাংকে আমি ছিলাম, আমি বাংলাদেশ ব্যাংকে 2 বছরের বেশি সময় চাকরি করছি, কুলায় না, আপনারটা কুলাবে, কারণ আপনার খাতাতে তো তার নামে এরকম সোরা FDR আছে যে কয়েক কোটি টাকার, হয়তো দেবেন, না হলে ইউল বি অ্যাকমপ্লিশ, আপনার বিরুদ্ধেও ধরবো। তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে আমার লোক পাঠালাম, দিয়ে দিল, আর এখান দিয়ে রিটার হইল না। তো আপনার এখানে নির্ভর করবে বাস্তবায়নের জন্য যে বাজাদ এবার যে ক্ষমতায় আসছে নূতনত্ব নিয়ে, বাজাদ কি বলবে কি না, প্রধানমন্ত্রী বলবে কি না যে কড়াকান্তি হিসাব করে যার যতটুকু পাওনা আছে সেটা রাজস্ব বোর্ড আদায় করবে, আমি কোনো রকমের বাধা দেব না। আমি যেই প্রথম কথা ছিল 3 উদ্দিনের সরকারের সময় যে আমি কালেক্ট করব, আমার তো আর কোনো খাতির থাকবে না, কারো কাছে বৈন বিয়ে দিই নেই, কারো বৈন বিয়ে করি নেই, রাষ্ট্রের টাকা আমি আদায় করব। বন্ধু বিয়ে করছেন নিশ্চয়ই, তা ওই রিলেটেড লোক করেন নাই। না না, রাষ্ট্রের টাকা আদায়ের সময় তো কারো বন্ধুর সাথে আমার সম্পর্ক নাই, তো অতএব আমি আদায় করব। কিন্তু আমি আদায় করতে যাওয়ার পরে যখন শুরু হইলো লোকজন NBR চিনতেছে, তখন 3 উদ্দিনের এখান থেকে ফখরুদ্দিন, মির্জা আজিজ, এরা বললো যে না তুমি কি বলতেছো, ওমা এটা কি করে কি বলতেছি, মানে স্যার টাকা পাবো তো, চ্যালেঞ্জ করুক। আমি এখনও বলি, ওপেন চ্যালেঞ্জ দিই, কেউ একজন চলে আসছে 18 বছর চলে যাচ্ছে, এখনও বলুক না যে তার কাছ থেকে বেআইনি টাকা নিলাম, বরং ওরা বেআইনি নিছে, এরে দরের, ওরে মারের, সেটা করের, মামলা করের। তো এটা ফখরুদ্দিন সাহেব রাত্রে 11টায় টেলিফোন করতেছে, বদিউর, আমি বলি কি আপনি বলেন কি, আমরা স্যার রাজস্ব লাগবে না, বলে যে কত ভাবেন, 5,000 কোটি, 10,000 কোটি, হ্যাঁ 20,000 কোটি। ওয়ার্ল্ড ব্যাংকে ছিল, টাকার বস্তার উপর বসছে, ওনার কাছে 5,000, 10,000, 20,000 কোটি টাকা কোনো টাকা মনে হচ্ছে না। তারপরে তো একটু ড্রাইভ দিতে চাইলাম যে ঠিক আছে আমি একটা জরিপ করব, খালি যে দে তারে বারবার লেবু চিপে না করে, অডিটে না ফেলে নতুন নেটওয়ার্ক বাড়াই। তো আমি একটা স্কিম নিলাম চুপে চাপে, আমার বিশ্বস্ত 2-4 জন এসে বললাম যে প্রথমে আমি ঢাকার 4-5টা এলাকাতে জরিপ করব, ধানমন্ডি, তারপরে বনানী, গুলশান, বসুন্ধরা, হ্যাঁ চিটংয়ে ওই যে কালসি ফালসি কি আছে, এরকম কয়েকটা এলাকাতে জরিপ করব, হাউস টু হাউস সার্ভে করব। এবং বললাম যে আমরা 3-4টা সদস্যের টিম করব, আগে রেডিও টেলিভিশন পত্রিকায় অ্যানাউন্স করা হবে কোন দিন কোথায় যাবে, আমার NBR-এর 2 জন অফিসার থাকবে, থানার 1 জন অফিসার থাকবে পুলিশের, আর ওই লোকালিটির প্রতিনিধি যিনি কাউন্সিলর বা মেম্বার যেটা থাকেন 4 জন থাকবে, যাতে মানুষের ভয়ভীতি না হয়। এবং ওইলে হেড অফ ডেট এটা অ্যানাউন্স করে দেওয়া হবে। আমার লোকজন TIN নাম্বার নিয়ে যাবে, যাইয়া জিজ্ঞেস করবে যে বাসায় থাকে বাসা ভাড়াটা কত, আসলে কত করে হইতেছে। তখন তো 2.5 লাখ টাকা ট্যাক্স লিমিট ফ্রি ছিল। তো দেখা যায় যে ধানমন্ডিতে তখন 2 রুমের ছোট্ট একটা বাসাও আপনার 20,000-এর কমে পাওয়া যায় না, একবার ছোট্ট 2 রুমের বাসা। কারণ আমি ধানমন্ডিতে সরকারি বাসায় রাজকীয়ভাবে ধানমন্ডিতে ছিলাম, লেফট রাইট করে ইয়েতে হাঁটতাম, লেকে হাঁটতে পারতাম, শেখ হাসিনার অ্যারেস্ট দেখতে পারতাম,
সেই সময়, কিন্তু আমি পরে ধানমন্ডি আর থাকতে পারি না, ভাড়ায় কুলায় না যেটা পাই। ফট করে এটার জন্য মির্জা আজিজ সাহেব তো এখনও জীবিত আছে, জিজ্ঞেস করতে পারেন, বললো যে কেন মানুষ ভয় পাবে, পত্রিকায় একটা লিখ আউট করলো। আরে ভয় পাওয়ার কি আছে, যাবে তো, থানার লোক থাকবে, জনপ্রতিনিধি থাকবে ওখানকার লোকাল, এটা আগে অ্যানাউন্স করবে, দিল না। তো এইটা দিবেন কি না, আপনি চান কি না, আপনি ইআরডি রাখবেন না আইআরডি স্ট্রং করবেন, যত আপনি বুঝতে পেরেছি, বুঝে ফেলছেন। বুঝতে পেরেছি। আমি আসবো আপনার কাছে। আবু আলম কি বলেন, উনি যেটা বললেন এরকম হবে না, ইমপ্লিমেন্টেশন তো ইজ এ গ্রেট প্রবলেম, এবং যেসব উদাহরণ উনি দিলেন, নামটাম উল্লেখ করে দিয়েছেন, শুধু তো রাজনীতিবিদরা না, রাজনীতিবিদের নামটা এই জন্য আসে যে তারা দেশ পরিচালনা করেন। তা আপনি যখন দেশ পরিচালনা করবেন, আপনি যদি সঠিক পথে না থাকেন, আপনি যা ঘোষণা করবেন, আপনি যে ট্যাক্স ধার্য করবেন, সেটা আদায়ের ব্যাপারে যদি আপনি রাজনীতিবিদ, আপনি শাসকরা যদি সঠিক পথে না থাকেন, তাইলে তো শাসকের সাথে তো নেক্সাস হয়ে যাবে। তো এই আমাদের দেশের নেক্সাসটা হলো শাসক, মানে দল যে ক্ষমতায় আছে সেই দল শাসক, তাদের সাথে বিরোধী দলও পার্টনার, তাদের পার্টনার হচ্ছে আমাদের ব্যবসায়ীরা। তারা আমাকে গালিগালাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ ওনারা তো ওই পার্টনার না হলে তো ওনাদের ট্যাক্স ফাঁকি দেওয়া হবে না, কোটি কোটি টাকা ইনকাম হবে না, এই লেভিশ জীবনযাপন হবে না, একটা বাড়ি আছে 10টা বাড়ি হবে না, একটা গাড়ি আছে টয়টা গাড়ি, ওটা চড়বে না, চড়বে হামার অথবা মার্সিডিজ বেঞ্জে। এবং এর সাথে যুক্ত হবে আমার গণকর্মচারী যারা আছেন, গণকর্মচারীদের নেক্সাস থাকতে হবে, কেন গণকর্মচারী জানে কোথায় তার টাকা আছে, কোথায় সে ফাঁকি দিচ্ছে, এবং সেই ফাঁকি দেওয়ার কিয়দংশ। আমি এটা আরও স্পষ্ট করে বলি যে পরিমাণ দুর্নীতি হয় দেশে, তার কিয়দংশের সাথে গণকর্মচারীরা জড়িত। যদি এটা নিয়ে একটা গবেষণা হওয়া দরকার। স্যার যদি গবেষণা করতে চান, আমাকে যদি সাথে রাখেন, আমিও বা আরও কারা যদি করতে চান, আমরা করে দেখতে পারি যে এই যে কাস্টমস ডিউটি ফাঁকি হয়, ট্যাক্স ফাঁকি হয়, যাই ফাঁকি হয়, এটার 100 টাকা ফাঁকি হইলে সরকারি কর্মচারী, গণকর্মচারী সবাই মিলে টিলে হয়তো 10-20 টাকা ভাগ পায়, বাকি টাকা রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা পায়। এইটা হলো একটা নেক্সাস নেটওয়ার্ক। এখন আপনি এত বড় আন্দোলনের পরে যে দুর্নীতির কথা বলা হয়েছে, ব্যাংক লুটের কথা বলা হয়েছে, সুশাসনের কথা বলা হয়েছে, তো এই আন্দোলনের পরে যে 18 মাসের শাসন কেমন গেছে ওটা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। দ্যাট ওয়াজ মানে ওটা কি বলবো, ওটা এমন একটা শাসন ছিল, ওইটার মতো কুশাসন বোধহয় 55 বছরে বাংলাদেশে আসে নেই। সবচেয়ে বড় কুশাসন ছিল, একেবারে দানবের শাসন বলতে পারেন, মবের শাসন বলতে পারেন ছিল। বাট এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আসছে, সরকার তাহলে যে সমস্ত বিষয়ে মানুষের আগ্রহ ছিল, মানুষ সুশাসন চায়, মানুষ তার যে জীবন মানের উন্নয়ন চায়, এবং এই যে লক্ষ কোটি নিরন্ন মানুষ, তাদের উন্নতির জন্য যদি সরকার রিয়েলি কমিটেড হয়, তাহলে বাজেট ইমপ্লিমেন্টেশন করা সম্ভব। 100% করা না গেলেও, ইভেন ইফ ইট ইজ, আমি জানি না স্যার তো হয়তো পারবে, ইফ ইট ইজ 70%, আই উইল বি হ্যাপি। 70% হলেও অনেক পরিবর্তন হয়ে যাবে। আর আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আগান, থ্রেশহোল্ড হতে পারে 90%, বাট সেই থ্রেশহোল্ডে যেতে হলে আপনাকে তো 2-4টা সময় দিতে হবে, মানে বিষয়টা আমি কেবলমাত্র বাজেটের মধ্যে ফোকাস রাখছি না। তাছাড়া আপনারা দুজন যেরকম করে কথা বলেছেন তাতে একটু ওয়াইড করে ফেলেছেন। সেটার মানে দাঁড়াচ্ছে সমস্ত কিছুই, বিশেষ করে যেটা আমরা আলোচনা করলাম তার সাথে গভর্নেন্স ধরেন, আরও অন্যান্য কিছু আছে, সবগুলোর প্রপার ইমপ্লিমেন্টেশনের জন্য একটা হচ্ছে উইল লাগবে, রাজনৈতিক সদিচ্ছা, জি একেবারে রাজনৈতিক সদিচ্ছা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে সেটা বাস্তবায়নের জন্য সেই ধরনের প্রশাসন লাগবে, সেই ধরনের আইন কানুন বিধান যা লাগবে। তা আমি প্রাসঙ্গিকভাবে বলি, ধরেন অন্তর্বর্তী সরকার যখন ছিল তখন অনেকগুলো কমিশনের মধ্যে একটা তো জনপ্রশাসনের উপরে একটা কমিশন হয়েছিল, একটা রিপোর্টও দিয়েছিল, এবং রাজনৈতিক দলগুলোর প্রায় বেশিরভাগ প্রস্তাবনার সাথে একমত ছিল। এখন নতুন সরকার যেভাবে অগ্রসর হচ্ছে, আপনারা বারবার বলছেন যে 3 মাসের মধ্যে কিছু বলা সম্ভব নয়, কিন্তু মর্নিং শোজ দ্য ডে বলেও তো কথা আছে। আমি যে নেগেটিভই বলতে হবে সেটা বলছি না, এক্স্যাক্টলি হিসাব করে এই 3 মাসে কি দেখছেন প্রশাসন, মানে এটা আপনার সাথে টেবিল আসবার আগে আমরা ওখানে বসে যখন কথা বলছিলাম, দেশে সবচাইতে শাসনের বা সুশাসনের বড় প্রবলেম তো একটা জনপ্রশাসন, যেটা জনবান্ধব, যেটা একটা প্রগতির পক্ষে, যেটা একটা কল্যাণকামী রাষ্ট্র বা কল্যাণের পক্ষে, সেরকম নাই বা আছে। কি দেখছেন যা আছে তা দিতে হবে, বা সরকার কতখানি সেই পথে গেছে সংস্কার করতে?
এই একই প্রশ্ন কিন্তু বদির রহমান ভাই আপনার কাছে করবো আমি। আপনার কথার একদম সোজা উত্তর হচ্ছে এখনকার যে প্রশাসনিক ব্যবস্থা আছে, যে ধরনের স্পয়েলড প্রশাসনিক ব্যবস্থা আছে বা যে ধরনের দলীয়করণ হয়েছে বা যে ধরনের রিক্রুটমেন্ট হয়েছে, যে ধরনের পদায়ন পদোন্নতি হয়েছে, মানে টোটাল সিস্টেমে যে ধরনের কোলাপস হয়েছে, সেটাকে ওইরকম রেখে একেবারে অক্ষুণ্ণ রেখে আপনি বিশাল কিছু করে ফেলতে পারবেন এরকম নয়। বাট বা আমরা, উনি তো বলেছেন, আমি মনে করি যে ড্রাইভিং সিটে আছে পলিটিশিয়ানরা, সো আপনি খারাপ লোক দিয়েও, আপনি খুব খারাপ 10টা খারাপ লোক দিয়ে একজন যিনি ড্রাইভিং সিটে আছেন তিনি কিন্তু ভালো কাজ করে দিতে পারেন। মানে লোকজন ধরেন 10 জন লেবার আছে তারা খুবই ফাঁকিবাজ, কিন্তু তাকে যদি আপনি কাজ করাতে চান, তাকে যদি ঠিকমতো মনিটর করেন, আপনি যদি তার যদি মালিকানা মানে তার উপর যদি আপনার কর্তৃত্ব থাকে, সেই কর্তৃত্ব যদি ঠিকমতো পালন করেন, তাদের মধ্যে যদি কোনো দলীয়করণ না করেন, তাদের মধ্যে যদি কোনো বিভেদ সৃষ্টি না করেন, তাহলে কাজ করা সম্ভব। এই যে সংস্কারের কথা বললেন, জনপ্রশাসন সংস্কার, এই সংস্কারের কথা কে আলোচনা করে? কেউ তো আলোচনা আছে, কেউ আলোচনা করছে। আপনারা যখন আলোচনায় বসছেন তখন তো আপনারা একটা সনদ নিয়ে আলোচনা করছেন, ওই সনদের ভিতরে জনপ্রশাসন সংস্কার নিয়ে কিছু আছে। এবং এই জনপ্রশাসন সংস্কারের একটা মিটিং হয়েছিল আমার মনে আছে, আমাদের খুবই একজন বরেণ্য সিভিল সার্ভেন্ট, খুবই নাম করা, এবং উনি 2001 সালেও সম্ভবত উপদেষ্টা ছিলেন, উনি এই জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। উনার পাশে এটিএম শামসুল হক না স্যার, মহিত চৌধুরী স্যার, ওর নাম এটিএম শামসুল হক একটা করে গেছে, সেটা অনেক আগে। আমি বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মহিত চৌধুরী এটা চেয়ারম্যান ছিলেন এই period এই সংস্কারের কথা, ইনুস সাহেবের যে সংস্কার, মহিত চৌধুরী সাহেব ছিলেন। ওই একটা মিটিং, একটা ভিডিও ক্লিপস ভাইরাল হয়ে গেছিলো। সেই মিটিংয়ের মধ্যে ওনার পাশে উনি বসিয়ে রেখেছিলেন একজন ছাত্রকে, যে তখন পর্যন্ত অনার্স ডিগ্রি অর্জন করেনি এবং তার তো কোনো পরীক্ষা দেওয়ার তখন পর্যন্ত যোগ্যতা হয়নি। আদৌ উনি কখনো পরীক্ষা দিবেন কিনা বা তাকে খুঁজে বের করা যাবে কিনা, পরীক্ষা দিলে তিনি কোন ধরনের চাকরি পাবেন সেটাও জানি না। বাট তিনি যেভাবে কথাবার্তা বলছিলেন, ওই দিনই তো এই সংস্কার কমিশনের 12টা বেজে গেছে। ওই সংস্কার কমিশন নিয়ে তার কেউ কোনো কথা বলে নেই। আপনার আরেকটা সংস্কার কমিশন আছে, পুলিশ সংস্কার কমিশন, এটার ব্যাপারেও তো স্পিকটি নট, এই ব্যাপারে আলোচনাই হয়নি, আলোচনা করাই যায়নি, আলোচনা করাই গেল না। তো আমি যে একটু আগে বললাম যে দেশে যদি সুশাসন করতে হয়, তাইলে প্রধান দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল যিনি ক্ষমতায় আছেন এবং অন্য দল, তাদেরকে সহযোগিতা করতে হবে। তো রাজনৈতিক দলের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আপনার এই গণকর্মচারীদের দিয়ে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা যাবে না। এবং গণকর্মচারীদের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো তখনই আপনি করতে পারবেন যখন আপনার কমিটমেন্ট থাকবে। এবং রাজনৈতিক দলের কমিটমেন্ট ছিল না বলেই তো দেশে ভালো নির্বাচন হয়নি। সুশাসনের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে এটার দায়িত্ব হচ্ছে, প্রধানতম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা তো আর সদিচ্ছাও এমনি এমনি হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। সেই রাজনৈতিক দলটা কিভাবে গড়ে উঠেছে, তারা কিভাবে চিন্তা করে, এবং তাদের যে একেবারে উচ্চ পর্যায় থেকে মাথা থেকে তৃণমূল পর্যায়ের পর্যন্ত তাদের যে কর্মী বাহিনী আছে, তাদের মধ্যে তারা সেটা, তাদের যে আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, মানে জনকল্যাণ, এখানে আমি অন্য কোনো আদর্শের কথা বলছি না, জনকল্যাণ, জনসেবা, রাষ্ট্রের উন্নয়ন, মানুষের জীবনমানের উন্নয়ন, এসব কি তারা বোঝে কিনা এবং তাদেরকে বোঝানো হয়েছে কিনা, ওর ভিত্তিতে রাজনৈতিক দল যখন প্রোগ্রাম নেবে, কাজ করবে, এবং রাজনৈতিক দল যখন একেবারে নিরপেক্ষভাবে সকল গণকর্মচারীকে মূল্যায়ন করবে এবং গণকর্মচারীদের ঠিকভাবে মনিটরিং করবে এবং গণকর্মচারীদের কাজে লাগাবে, তখন কিন্তু এসব ইমপ্লিমেন্ট করা সম্ভব। সো এটা একটা অনেক বড় কাজ, কঠিন কাজ, অনেক দায়িত্বপূর্ণ কাজ, বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরা গত 55 বছরে কোনো রাজনৈতিক দলকে নিতে দেখিনি। যেটা দেখেছি সেটা হলো রাজনৈতিক দল তাদের নিজস্ব কর্মী বাহিনী সৃষ্টি করছে, মানে দলীয় কর্মী বাহিনীর মতো। এ হলো এই মার্কা, যে কি ব্লাড টেস্ট করে, এ বি যে বিভিন্ন ধরনের আবার তাদের ফ্যামিলি যাচাই বাছাই করে, আবার তার সাথে গোয়েন্দা বাহিনীর লোকজন, তারাও কিন্তু গণকর্মচারী, তাদেরকেও এই কাজে ব্যবহার করা হয়। এইসব করে টোরে এই গণকর্মচারীদের মধ্যে বিশাল বিভেদ সৃষ্টি করা হয়ে গেছে অলরেডি। গণকর্মচারীদের যে মান, সেই মান বজায় রাখা সম্ভব হয়নি। এই বিভেদ সৃষ্টি এবং দলীয়করণের জন্য, আত্মীয়করণের জন্য এই মানটা অনেক নিচে চলে গেছে। তো এখানে অনেক কিছু করা আছে, একেবারে এটা নিয়ে অনেক কাজ করতে হবে। এর মানে এই নয় যে আপনি সব গণকর্মচারীদের বাসা পাঠিয়ে দেন। এর মানে হচ্ছে আপনি রাজনৈতিক কর্মীদের যেভাবে উজ্জীবিত করবেন, তাদেরকে ট্রেন করবেন আপনার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, জনকল্যাণের জন্য, তেমনিভাবে
সংবিধান বলছে যে সকল সময় জনগণের সেবা করা হলো গণকর্মচারীর দায়িত্ব। গণকর্মচারীদের আর কোনো দায়িত্ব না, সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী কাজ করার দায়িত্ব। যে উনি বললেন আমার কাজই তো একটা, আমি এখানে বাজার করতে আসি নাই বা আলি করতে আসি নাই বা যা করতে আসি নাই, আমি এখানে আসছি সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা যাতে পালন করতে পারি। সেখানে আপনি আমাকে বাধাগ্রস্ত করবেন না, আমার উপরে নিবর্তন করবেন না, নির্যাতন করবেন না। হ্যাঁ, বদলি করতে পারেন, করলে তো ওই যে বদলি করবেন, নিবর্তন করবেন, নির্যাতন করবেন, খামাখা পিছনে গোয়েন্দা লাগাই দিবেন, এইটা চলছে এতদিন। এখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেটা একটা কামনা থাকতে পারে আমাদের। জি, জনাব বদিউর রহমান, এই প্রশ্নে আমি আপনার কাছে যাবো তার আগে একটা কথা বলি। আমার মনে আছে আপনি একবার মন্তব্য করেছিলেন, যেহেতু আপনি এনবিআর চেয়ারম্যান ছিলেন, বলেছেন এনবিআর চেয়ারম্যান চাইলে বাঘের দুধেরও ব্যবস্থা হয়। মানে কথার সাথে একটু মিল আছে। এনবিআর চেয়ারম্যানরা তো মানে দে ক্যান ক্রিয়েট হেভেন, দে ক্যান ক্রিয়েট হেল অলসো। আপনি তো না হেভেনে গেছেন, হেলে আছেন যে তা না, বোধহয় মেন্টালি আপনি ভালো আছেন। এবারে ডিফারেন্ট মানে অন্যান্য সব কিছু চাইতে। এখন কি দেখছেন এটা? আপনি আগে একবার বলেছেন রিলেটেড কোশ্চেন, মানে আমি এটার সঙ্গে যুক্ত করে তাহলে আপনাকে বলি। ধরেন পুলিশ প্রশাসন, শেষ পর্যন্ত কি দেখা গেল পুলিশ চাইল না যে এটা সংস্কার কমিশন আলোচনা করে একটা প্রস্তাব দিক, সেটা পাস হোক এবং সেটা কার্যকর হোক। তারা বললো এটা ডিপার্টমেন্টালি করা হবে, এবং দেখেছেন আলটিমেটলি কিছু হয়নি। তারপরে বহু সময় গেল, এই 1.5 বছরের মাথায় পুলিশ কতখানি ঠিক হচ্ছে তার কোনো ঠিক নাই। জনপ্রশাসনের উপর আপনার লেখাও আছে, সম্ভবত বই আছে কিনা তা আমি জানি না, কথা তো বলছেনই। মানে যেরকম করে উনি বললেন, এইটা আমার দর্শকদের জন্যে কতখানি বোধগম্য হবে, বিকজ তারা তো এটার ডিটেইলসের যে জটিলতা তা বোঝে না। রাজনৈতিক ইনফ্লুয়েন্স কীরকম করে একজন খুবই ব্রিলিয়েন্ট অফিসারকে শেষ পর্যন্ত বিড়ালের মতো মিউই করতে বাধ্য করে সেটা বোঝে না। এখান থেকে বেরিয়ে আসার পথ মিলে বক্তব্যটা দেবেন। করলাম কিন্তু একসাথে করলাম। জি, ধন্যবাদ। প্রথমে আপনি জনপ্রশাসন নিয়ে যদি বলতে যান, সংস্কারের প্রশ্ন আসলে সংস্কার তো কম হয় না। আপনার 21বিংশ শতাব্দীর জনপ্রশাসন এই ক্যাপশনে মারা গেছে এটিএম শামসুল হক সাহেবের নেতৃত্বে একটা বিরাট, আমার কাছে সেই রিপোর্টগুলো এখনও আছে। তো কিচ্ছু তো হয় না। রাজনৈতিক সরকারকে আমি বলি, এরা লফটি হাই সাউন্ডিং ওয়ার্ডস দিয়ে ভিন্নভাবে বলে পলিটিক্যাল মাস্টার্স এবং ব্যুরোক্রেট সার্ভেন্টস। আপনি যতই বলেন সে মিলমিল হবে না। মাস্টার পলিটিক্যাল মাস্টারই থাকবে, যেটা আবু আলম বলল যে ড্রাইভিং সিটে পলিটিক্যাল মাস্টার্স যদি আদারওয়াইজ ডিজায়ার করে, ব্যুরোক্রেট সার্ভেন্ট সেটা তেন উঠতে পারে না। মনে করেন আমি কংক্রিটাইজ করি, আপনি রিক্রুটমেন্ট, আপনি বেবি টিকিটসের চাক্কার মধ্যে যদি জেটের ইঞ্জিন লাগান তাহলে কত ঘুরবে? ওটা অনেকবার ঘুরিয়ে আসতেও তো ট্রাকের একবার সমান আসতে পারবে না, ব্যাপার আছে। রিক্রুটমেন্টের মধ্যে যদি আপনি ওগায়রা করেন, যেমন প্রেসিডেন্ট জিয়া, আমি বলি প্রেসিডেন্ট জিয়ার প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সেই সময় মেরিটোক্রেসির দাম, সেটা ওই লেট এলোন, সেটা হইলো ওনার ফাল্টা বঙ্গবন্ধু হত্যা, মার্শাল ল, ওইসবগুলোতে তার ভূমিকা সংসার সেগুলো আলাদা। কেমন? তারপরে কালুরঘাট থেকে ওনার যে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে, এখন তো বঙ্গবন্ধুর পক্ষেরটা বাদ দিয়ে বলে, হ্যাঁ, এগুলো আলাদা। কিন্তু প্রশাসক হিসাবে এই 55 বছরের বাংলাদেশের ইতিহাসে হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট, কারণ তিনি মেরিটোক্রেসি ওই সময় প্রতিষ্ঠা করেছেন। আমার মনে আছে, কংক্রিটাইজ করি, দর্শকরাও জানুক, উনি বাংলাদেশ ব্যাংকের 80 জন অফিসার নেবেন। নাজির আহমদ সাহেব তখন গভর্নর, বললেন যে এই পরীক্ষাটাও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিতে হবে, অথচ বাংলাদেশ ব্যাংকের নিজের রিক্রুটমেন্ট থাকতো। উনি পিএসসির মাধ্যমে নিলেন, এবং সেইখানে যে বাছাই হলো, আমার তো ঘাম বেরিয়ে এলো। একে গাঙ্গুলি, একে গঙ্গোপাধ্যায় ডেপুটি গভর্নর ভাইবার সময়, তখন 500 যে 7 নম্বর রোডের 507 নম্বর বাড়িতে পিএসসি 1 ছিল, 2 নম্বর রোডে পিএসসি 2 ছিল। চেইন কোশ্চান, যে বস্তি থাকার উপকারিতা আছে কি না, কেন আছে, সোরা চালানোর উপকারিতা কী, আমি ঘামাই গেলাম 35 মিনিট। তো তাহলে তিনি মেরিটকে আফল করেছেন, সেই বেস একটা জেনুইন বেস। আবার সিভিল সার্ভিসে দেখেন, উনি প্রফেসর শামসুল হক সাহেবকে দিয়ে একটা সিলেবাস করাইলেন, এবং সেটা
সুপিরিয়র পোস্ট এক্সাম 1976 দিয়ে শুরু হইল, 1300 নম্বরের রিটেন, 200 নম্বরের ভাইবা, 100 নম্বর সাইকোলজিক্যাল টেস্ট, এই হইল 1600। এরপরে আবার 6 মাস ফাউন্ডেশন ট্রেনিংয়ের পরে আবার পিএসসির মাধ্যমে আবার 300 নম্বরের পরীক্ষা, আর ডরমিটরি তখন কোটা ছিল, হ্যাঁ, ওদের আবার 300 নম্বর, 2200 নম্বরের ভিতরে মেরিট করলো। এতে দেখা গেল কি 50% ছিল আবার পাস মার্ক, যে যা পদ অ্যাডভার্টাইজ করে সেই 50%ও রিটেনে কোয়ালিফাই হয় না। কেন করে না? কারণ হইল একটা ইংরেজি রচনা 3 ঘন্টা লিখতে হইতো, 100 মার্কস। 100 মার্কস, 3 ঘন্টা ইংরেজি রচনা। একটা বাংলা রচনা 3 ঘন্টা। এখন 3 ঘন্টা ইংরেজি রচনা লিখতে যাইয়া দেখা যায় যে গরুর রচনা গরুরের নদীতে নামায়, খালে নামায়, সাগরে নিয়ে 3 ঘন্টা তো শেষ হয় না, ওইখানে উঠে যায়। তাহলে সেটা বাদ দিল কেন? 2টা ব্যাচ 50% পাস মার্ক এবং এই সিলেবাসে হইল। তারপরের ব্যাচে যখন লোক কম পায় তখন ফার্স্ট মার্ক 45% করলো। এরপরে এটা উঠেই দিল, উঠাই দিয়ে 1000-এ চলে আসলো, 3 ঘন্টা রচনা নাই, মেরিট ফল করেছে। অথচ সশস্ত্র বাহিনীর সেখানে তাদের এলিটিসিজম রিক্রুটমেন্টে মোরলেস তারা এখনও স্ট্যান্ডার্ড ধরে রাখতেছে। তাহলে এই ষড়যন্ত্র কাদের ছিল? এখন কি তারেক সাহেব সেই সিলেবাসে আসবেন, বাফের সেই মেরিটোরিয়াসি দিবেন? নাম্বার 1 আসেন। তারপরে একটা চেষ্টা হইল মেরিট, একবার প্রথম পরীক্ষায় কে আসলো, তারপরে শেষ সেকেন্ডারি পর্যন্ত ওই সিনিয়রিটিতে বললো যে না, ডিএসএ পরীক্ষা হবে। ডিএসএর পরীক্ষা চালুর জন্য সিলেবাস হইলো, একটা কথাবার্তা হইলো, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা দিল। তখন উপপ্রধানমন্ত্রী মতিন সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে ধরে আমাদের একটা বড় বাহিনী 73 ব্যাচ, যেটা মুক্তিযোদ্ধা ব্যাচ বলা হয়, তারা এই পরীক্ষা সিস্টেম বাদ দিয়ে দিল। পরীক্ষার ডেট হয়ে গেছিল তো। আমি জানি, আমি তো রিক্রুটমেন্ট ছিলাম, এগুলো আমার সব ইতিহাস জানা। এখন কি এই সরকার সিভিল সার্ভিসে মেরিটোরিয়াসির জন্য প্রমোশনের পরীক্ষা চালু করবে? সে সাহস আছে যে ডিএস জিএসও পরীক্ষা হবে পিএসসির মাধ্যমে? করে কিনা দেখেন। আচ্ছা, তারপরে আসেন আপনি, যেটা হলো আপনি মনা, যেটা আবু আলম কিছু বলল, সে মনাগিরি বঙ্গবন্ধুর আমলে তো বাজাদের জন্মই হয় নাই, অতএব সেটা মনাগিরি হয় নাই। জিয়ার সময় মনাগিরি ছিল না, ইভেন এরশাদের সময় মনাগিরি ছিল না। যে আলী মোনা, বাজাদ মোনা, জামাত মোনা, নামের পাশে এ বি যে লেখা চালু করলো কে? বেগম খালেদা জিয়া। এই প্রথম দলীয়করণ শুরু করলেন ওনার আমলে। 1992-এর 8ই ফেব্রুয়ারি যে গণপদোন্নতি দিলেন জমিরুদ্দিন সরকারের নেতৃত্বে, যে কমিটির মাধ্যমে, কেমন নুরুল হুদা সংস্থাপন প্রতিমন্ত্রী ছিলেন তখন, জনপ্রশাসন নাম হয় না, সেই পদোন্নতি নিয়ে তো এখনও প্রশ্ন আছে। ওখানে কমিটি করলো কিভাবে মেরিট বাদ দেওয়ার জন্য? কমিটি করলো, শুনলে তাজ্জব হবেন, ভিতরে ইতিহাস, যে বলল যে 10 বছরের এসিআরের হবে 60%, কেমন, আর বাকি ভাইভাতে থাকবে 40%। তো যে অফিসার সারা 10 বছরে আউটস্ট্যান্ডিং মার্ক হয়েছে 90 করে, 10 বছরে গড়ে 90 60% হয় তার 54, কেমন, ভাইভাতে তাকে বাদ দেওয়ার জন্য করলো কি, ওই যে 75 বেঞ্চমার্ক প্রমোশনে ভাইভাতে তাকে দিয়ে দিল আপনার 20 নাম্বার। তাহলে 74 পাইলো, 75 হইল না, সে প্রমোশন পাইল না। আর 10 বছরের গড়ে যে পাইলো 60 মার্ক, 60% হইল 36, ভাইভাতে তারা 40-এর মধ্যে দিয়ে দিল 39, 75 হয়ে গেল পাস। এই যে দলীয়করণ শেষ হইল, এমনকি এই প্রশ্নও আছে, আমি রিক্রুটমেন্টে পরে ডিল করেছি, প্রশ্ন ছিল যে জমিরুদ্দিন সরকার সাহেবরা বেগম খালেদা জিয়ার জন্য প্রমোশনে যে সামারি করেছে, সে সামারি ওনারা শুধু লাস্ট পেজে সই করছে। পরে নাকি সই আসার পরে ভিতরে এগুলা, কারণ ম্যাডাম তো আর সব পেজে ইনিশিয়াল দেন নাই, এটা বদলানো হয়েছে। তার মধ্যে পরে আসেন দলীয়করণের মধ্যে কি হয়, ঠিকাদারি নিয়োগ। ঠিকাদারি নিয়োগ এত বেশি দেয়া হইল যে তখন ওনার শেষের আমলে, বিএনপির শেষের আমলে যখন দেখা গেল সেক্রেটারি যা পোস্ট তার 70-80% সব ঠিকাদারি। এমনও ঘটছে, যেটা সরকারি ভাষায় কন্ট্রাক্ট, যে ওনার অফিসের ওখানকার সচিব, তাকে তো 5 বার ঠিকাদারি দেওয়া হইল, এবং রোজাতে টাকা টুকা উঠে 4র্থবার বিদায় সম্বর্ধনা হয়ে গেল। এরপরে ওনার মেয়াদের আরও বাকি ফুসির জন্য সীমাদারি দিল শহীদুল ইসলাম, খন্দকার শহীদ। এখন আবার আইনা ওনারা এটারে 5 বার 10 বার দেখি না। আমি খন্দকারের জায়গায় বলতাম অন্ধকার শহীদুল ইসলাম, কারণ ম্যাডামকে অন্ধকার রেখে নিজে অনেক কিছু লিখে পার করে দিত। এগুলা যারা সাহস করে, যে মন্ত্রী সাহস করে জুটছে, সে বাইর করতে পারছে, নাহলে হতো না। তা এখন আবার আপনি সেটা করবেন কি না? এই দলীয়করণ করার জন্য কি হইল, আবু আলম তো ভালো করে জানে, এরা তো ইনভলভ থাকার কথা। জনতার মঞ্চ হইল পরে, কেমন রাজনৈতিক
একটা জনতার মঞ্চ আমরা কোন সাহসী করলো? জনতার মঞ্চের পরে জন্মাষ্টমীর দিন আবার বিয়ের কথা বলে ওই পান্ডা গার্ডেনে বসলো, কেমন? তারপরে উত্তরা ষড়যন্ত্র হইল, মুখ ডাকি পালালো। তো এইগুলো আপনি আবার প্রশ্রয় দিবেন কিনা? এখন থানার ওসিও তো রাজনৈতিক দলের মিটিংয়ে স্লোগান দেয়, আপনি খুশি হন, আপনি নিচ্ছেন কেন? আপনি যদি এই জিনিসগুলো রিক্রুটমেন্ট ঠিক করেন, মনাগিরি না যেমন মনাগিরি ছিল না, আমি একটা উদাহরণ দিয়ে আমি মাঝে মাঝে বলি, প্রেসিডেন্ট জিয়া তো মনাগিরি করেন নাই। একটা ঘটনা আমি নিজে জানি, এটা আমি আরও 2-1বার টেলিভিশনে বলছি, সেটা হলো নসিরুদ্দিন মোহাম্মদ আলী সাহেব আওয়ামী লীগের এমপি প্রার্থীও ছিলেন, ফেল মারছেন। সেই মোহাম্মদ আলী সাহেবকে যখন ইআরডি জয়েন্ট সেক্রেটারি করার জন্য প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দেওয়া হইল, তখন প্রেসিডেন্টের ধারে পাশে চেলাচামুড্ড থাকে না, দলবাজ থাকে, এরা থাকে, আমলাদের মধ্যে তেলবাজ থাকে। ওরা বললো যে মোহাম্মদ আলী সাহেবরে ইআরডির মতো জয়েন্ট সেক্রেটারিতে দেওয়া ঠিক হবে না। তখন মুহিত সাহেব, মাল মুহিত, এম মুহিত, রাবিজ বুকাস যে মন্ত্রী ছিল, উনি তখন ইআরডি সচিব ছিলেন। বলে যে এরকম গুরুত্বপূর্ণ তাকে দেওয়া ঠিক হবে না। বলে যে কেন? বলে যে মোহাম্মদ আলী তো বঙ্গবন্ধু ভক্ত, বঙ্গবন্ধু তারে ফরিদপুরে ডিসিও বানাইছিল। তো প্রেসিডেন্ট জিয়া বললো যে অফিসারের সততা, বললো যে 100% অনেস্ট, দক্ষতা আনডাউটেডলি দক্ষ। বলে তো ওই দুইটা থাকলে বঙ্গবন্ধু ভক্ত হইলে আমার অসুবিধা কি? তাকে পোস্টিং দিলেন। এখন আপনি সেটা করতে যাবেন? সেটা করতে পারবেন কি না? সে সাহস আছে কি না? আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এর মধ্যে তো অনেকগুলো ঘটনা দেখলেন না, এখানে করে পোস্টিং ট্রান্সফার, তারপরে ভেঙে দেওয়া, প্রশাসক নিয়োগ, সব মিলে আমি যা দেখতেছি, বললাম না ওই আলীবাজার, আমার একটা কলাম ছিল যে শেখ হাসিনা বিএনপিতে এবং খালেদা জিয়া আওয়ামী লীগে যোগদান করবেন কিনা। কলামের হেডিংই ছিল যে হাসিনা যাবে বাজাদে আর খালেদা আসবে আলীতে। এটা ভিতরের লেখার বিষয়বস্তু ছিল এরকম, যেই লাউ সেই কদু, যাহা করেছে খালেদা তার থেকে একটু বেশি করে হাসিনা দলীয়করণের বেলা, যাহা করেছে জোট তার থেকে একটু বেশি করে মহাজোট, কারণ মহা আছে তো। কেমন? এই দলীয়করণের মধ্যে এই আলীবাজাদের যে রেওয়াজ, এখন আমি সেটার পুনরাবৃত্তি দেখতেছি। এইবার সরকারেও আছে, উপদেষ্টাতেও আছে চিহ্নিত করাপ্ট লোক, দলীয়করণের লোক তো আছেই, আসছে। আপনি আমলাকে এমপি করছেন, যেহেতু আপনার দলের ছিল, এখানে ডিসি ছিল, ওইখানে ডিসি ছিল, তারে পাশ করে নিয়ে আসছেন। আপনি আমলাকে নিজের উপদেষ্টাতে নিয়ে আসছেন, যেহেতু দরকার, হ্যাঁ, তা আপনার রিসার্চ কমিটি টমিটি আপনার দল করছে, আপনি তার উপদেষ্টা আসছেন, যত বদনামি হোক, মোরালি যত তার পৃথিবী থাকবে আপনি নিয়ে আসতেছেন। তো আপনি যাত্রাতেই তো এই যে কুলাঙ্গার জাতীয় খারাপ লোকগুলোকে নিয়ে আসতেছেন, দলীয়করণ আনতেছেন। তারপরে আসা ইলেকশনের আগে ফটাফট মেয়রগুলা সবগুলা আপনি দখল করে ফেলতেছেন। বলে যে আমার বিশ্বস্ত লোক, কে আপনার বিশ্বস্ত নির্বাচন করে দেন তাড়াতাড়ি, তারপরে নিজেরগুলা নিয়ে আন, নিজেগুলার ফিট করতেছেন। বাইরে গ্রামে ঘন ঘন যাই, গত 3 মাসে 3-4 বার গিয়েছি, মৃত্যু, জানাজা, বিয়ে শাদী এগুলা, আবারও তো যাওয়া লাগবে ঈদের। সেটা হচ্ছে যেটা হইল দলীয়করণের বীজবাষ্প এমন হইল, রাজনীতিটা আন্ডা বাচ্চা পর্যায়ে পর্যন্ত একটা ব্যবসা হয়ে গেছে। যার বাপ কামলা দিছে সে মেম্বার হয়ে গেছে, মেম্বার হওয়ার 2 মাস 4 মাস পরে সে গাড়ি চালাইতেছে। কেমনি আসে? বাপ তো কামলাগিরি করছে, আমরা তো চিনি, এলাকাতে কেউ তো কেউ কম ছিল না। আমি যদি এখন বেশি সাহেবিতে বলি যে আমার বাপ জমিদার ছিল, হবে নাকি? আমি গ্রামে গরুর ঘাস তুলছি, হ্যাঁ, ল্যাংটোই সাঁতার কাটছি, ধান লাগাইছি, লাঙ্গলের কেমনি কোনা দিয়ে ঘুরাইতে হয় পানির মধ্যে, সেটা আমার নিজের অভিজ্ঞতা আছে। মরিচ গাছের মধ্যে লেদা পোকা কেমনি ঢুকে তলা লুকাই থাকে সেটা আমি জানি। তো আমার বাহাদুরি করে তো লাভ নাই। আপনি সেটা করবেন কি না? সত্যিকারে ব্যুরোক্রেসি, ট্যালেন্ট, মেরিটোরিয়াস নির্দলীয় চান কি না? আমার লোক তোমার লোক, এটা যদি আবার করতে যান, হয় কি লাভ হইল এই, ওই একদল প্রমোশন দেয় নাই, তারা আন্দোলন করছে, পরের দল আসে আরে এরা তো বঞ্চিত, তারা এক করে সব দিয়ে দেন। এমন দেয়া দিলেন যে নর্মালি রিটায়ার করছে, হ্যাঁ, তো নন মেট্রিকের গ্রাজুয়েট টাকা উঠাই নিয়ে গেছে, তারেও পরে আপনার ফটাফট এক এডিশন সেক্রেটারি বানাই দিলেন। আবার এইবার এসে কী করলো আমাদের আরেকজনে, যে যা আছে বকেয়া, যে এরা সব বঞ্চিত হয়েছে, সবগুলা ওগারে লাখ লাখ সব টাকা দিয়ে দিবেন। এইগুলা যদি চলে তো আর আমলা কই যায়? আমলা হইল সবচেয়ে খারাপ জিনিস। খেয়াল রাখেন, রাজনীতিবিদ তো এক একটা আমলা যত সিজন হয়
তারা যদি দেশপ্রেম এবং ন্যায়নীতি বর্জিত হয়, তারা হাজারো ইবলিসের চাইতে সেরা শয়তান হয়। খেয়াল রাখেন, ওই যে হাসিনা ইমামরে নিল না, অন্য কতগুলো মুয়াজ্জিন নিল, একটা তো ইমাম নিল, হ্যাঁ, তো সেই ইমাম মোস্তাকের শপথ পরিচালনা করলো, একটু লুকায়ও থাকে নাই। বঙ্গবন্ধু মারছে, মোস্তাকরে নিয়ে আসছে, যাইয়া ইমামে সেখানে ইমামতি করলো। আবার বঙ্গভবন থেকে গোবর পর্যন্ত ট্রাকে করে নিয়ে আসছে। তো তারে আবার হাসিনা কোলে লইয়া ফুসে। আপনি কোনটা করবেন? আমি ছোট্ট করে আপনার শেষ করে দেবো একটা গল্প বলে। সেটা হইল, আমলারা হইল একটা বানর শ্রেণী। দেশপ্রেম এবং ন্যায়নিষ্ঠতা না থাকলে হাজারো ইবলিসের সেরা শয়তান হয়। আবু আলমের অভিজ্ঞতা বেশি আছে, এগুলা দলবাজি টলবাজি সবগুলা নারী নক্ষত্র তার জানা আছে। সেটা হইল, বানরকে, কামলাকে কোলে বসে, রাজা বানরকে সবসময় কোলে বসে খাওয়ায়। খাওয়া শেষ হইলে পশ্চাৎ দেশে একটা ব্যাগ দেয়, তখন বানর চলে যায় নিজের সিটে। উজিরের বড় কষ্ট যে রাজা মশাই কোলে বসে খাওয়ান, তারপরে আবার খাওয়া শেষ হইলে পাশায় একটা ব্যাগ দেন কেন? বলে যে কষ্ট লাগে। বলে যে হ্যাঁ। তাহলে দিলাম না। এখন প্রথম 3 দিন বানর নিজের আসনে গেল, পরের দিন আর কোল থেকে নামে না। এর কয়েকদিন পরে এবার বানর আসতে রাজার কাঁধে উঠলো। তার কয়েকদিন পরে একটু রাজার মাথা। বলে যে উজির বুঝছো, এবার কিছু জিনিস আছে, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যদি আপনি আমলাতন্ত্রে সঠিক হয়, যেটা জিয়া রহমান সাহেব করেছিলেন। আমি এখনও বলি, অনেক বিষয় আমার সাথে জিয়া সাহেবের ভিন্ন মূল্যায়ন হয়, কিন্তু প্রশাসক হিসাবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, মেরিটোক্রেসি হিসাবে এখানে হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট, হোয়াট হিজ ওয়াইফ ওয়াজ নট। Thank you. এই জন্য শেষটা বলি, ইফ মিস্টার তারেক বিকামস মোর ফাদার লাইক। একদম শেষটা বলে না, শেষে আবার 1 মিনিটের জন্য আমি আপনার কাছে আসবো, বেশি সময় নেই আমার কাছে, এখন বলে ফেলে। হ্যাঁ, ইফ মিস্টার তারেক বিকামস মোর ফাদার লাইক দেন মাদার লাইক, হি উইল বি মোর সাকসেসফুল। আপনার কাছে আমি প্রশ্নটা একটু এরকম করে রাখি, এই যে এতগুলো কথা উনি বললেন, আমরা তো এই রিপিটেশনটা দেখছি, এটা বন্ধ হচ্ছে না কেন? বন্ধ করবার পথ কি? আপনি সময় পেতে পারেন 4 মিনিট ম্যাক্সিমাম। না, 4 মিনিট লাগবে না। বন্ধ করতে হলেই তো সদিচ্ছা। আপনি মানে ঠিক মতো চলতে চান কিনা, আপনার মাথার মধ্যে কি আছে যেটা মানুষ শেষ তো করলেন? ভোট দিচ্ছে, মানুষ তো তখন বুঝতে পারছে মানুষ না। তো ভোট দিবে, মানুষ ভোট দেয় তো আপনাকে আপনি নিয়ে ভোট স্বপ্ন দিয়ে দেখে। যাকে বানালেন তার সম্পর্কে তো আপনি জানতে পারছেন না। না, পরে জানি, এই তো অসুবিধা। জেনে তখন কি করে? তখন জেনে কিছু করার থাকে না। তারপরে আবার এই যে আপনার 30 বছর পরে, 20 বছর পরে, 15 বছর পরে মানুষকে আবার রক্ত দিতে হবে, রাজপথ রঞ্জিত করতে হবে, আবার মানুষ স্বপ্ন দেখবে, আবার আশা ভঙ্গ হবে। এভাবে কিছু করা যায় না? রাজনীতির মধ্যে একটা গুণগত পরিবর্তন করা যায়। রাজনীতির মধ্যে গুণগত বছরের মধ্যেই গুণগত পরিবর্তন রাজনীতির হয়। মধ্যে গুণগত পরিবর্তন রাজনৈতিক দলকে করতে হবে। এটা আপনি আমি বা জনগণ তো করতে পারবে না। সেই গুণগত পরিবর্তন রাজনৈতিক দলকে করতে হবে। মানে এখন আমি তাহলে যদি এরকম করে বলি যে আপনারা সহ পাবলিক যত বেশি রাজনৈতিক দলগুলোকে গার্ডে রাখবে, ক্রিটিসিজমে রাখবে, ওয়াচে রাখবে, তত যদি তাদের ডেভেলপমেন্ট হয়। তা নাহলে তাদেরকে এখন গুরু হিসেবে, বস হিসেবে, কর্তা হিসেবে যদি মান্য করবার একটা কালচার চালু হয়ে যায়, সেটা কি বলবেন? সেই কালচার থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই। প্রথমত হলো যে আপনি বাংলাদেশে স্বাধীন দেশপ্রেমিক, জনবান্ধব, মেধাবী সিভিল সার্ভিস, এইটার তো কোনো বিকল্প নাই। আপনি যদি গণতন্ত্র চালাতে চান, মানে আমি অন্য কিছুতে কোনো আদর্শ নিয়ে এখন কথা বলছি না, একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে সুশাসন থাকবে এবং যেখানে জনগণের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, জনগণের জীবনমান উন্নত হবে, তার জন্য দরকার আপনার স্বাধীন দেশপ্রেমিক, জনবান্ধব, মেধাবী সিভিল সার্ভিস। এবং এটার কোনো বিকল্প নাই। এবং এটা যদি না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র থাকবে না। গণতন্ত্রকে যদি আপনি একটা মুদ্রা মনে করেন, তাহলে মুদ্রার এই পিঠে আছে শাসন, আর ওই পিঠে গণতন্ত্র, ওই পিঠে আছে কিন্তু এই স্বাধীন গণতান্ত্রিক সিভিল সার্ভিস, রাজনীতি। তো রাজনীতিবিদরা যদি এগুলোকে ঠিক করতে না চান, ঠিক না হন, তাদের সামনে তো উদাহরণ আছে। তারা এমন নয় তো তারা তো সব মঙ্গল গ্রহ থেকে আসে নাই, এবং অন্য দেশের উদাহরণ তো দরকার নেই, বাংলাদেশের তো উদাহরণ আছে। বদিউর রহমান সাহেব বললেন না উদাহরণ, বঙ্গবন্ধু সময়কার উদাহরণ, জিয়াউর রহমান সময়কার উদাহরণ। ওই 1600 মার্কের পরীক্ষা তো আমাকেও দিতে হয়েছে, 1300 মার্কের রিটার্ন, 200 মার্কের তিনটা পরীক্ষা আমরা পেয়েছি। এবং ওই 3টে পরীক্ষার যারা রিক্রুটেড হয়েছে প্রত্যেকে মেধাবী ছিল, এবং তার মধ্যে অনেক নষ্ট হয়েছে, নষ্ট করা হয়েছে। এই মেধাবী মানুষগুলি তো শেষ পর্যন্ত নষ্ট করা হয়, নির্লজ্জ চামচামি হ্যাঁ, করছে। নষ্ট করা হয়, নষ্ট করা হয়েছে। প্রোটেকশনটা কি? এর প্রোটেকশন হলো যে আপনি একটা, আপনারা বলছেন যে পলিটিশিয়ানরা ভালো হতে হবে, কিন্তু পলিটিশিয়ানরা ভালো হচ্ছেন না ওভার দি ইয়ার্স, সেটার গ্যারান্টি ওকে, এর প্রোটেকশন গ্যারান্টি কিন্তু অনেক আছে মান্না ভাই।
প্রথম গ্যারান্টি হলো যে আমাদের একটা স্বাধীন সিভিল সার্ভিস ল লাগবে, যে আইনের মধ্যে আপনি এমন কিছু ঢুকাতে পারবেন না আপনি যেমন ইচ্ছা তেমন করে স্ক্রু করতে পারবেন। সুতরাং আমাদের যে একটা সিভিল সার্ভিস আইন আছে এটাকে আপনারা পরীক্ষা করেন, পরীক্ষা করে দেখেন যে এখানে আপনি মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা তাকে চামচা বানানোর জন্য কী কী এলিমেন্ট রাখছেন। সেকেন্ড হলো আইন থাকলেই তো হবে না, আইনের প্রয়োগ লাগবে। আইনটা প্রয়োগ করবে কে? জুডিশিয়ারি। তো বাংলাদেশের জুডিশিয়ারির কী অবস্থা আমরা তো ওই জায়গায় আলোচনা করিনি। আজকে সংস্কার হলো প্রশাসন আর পুলিশ বলছি না, সময় থাকলে ওটা করতাম, তো কিন্তু জুডিশিয়াল ওনারা তো জমে জুডিশিয়াল গেছে যে- সংস্কার। তো বাংলাদেশের জুডিশিয়ারির কী অবস্থা? বাংলাদেশের প্রখ্যাত আইনজীবীরা কি বলে, আসিফ নজরুল স্যার আর ইনুস স্যারের সময় জুডিশিয়ারির কী অবস্থা করা হয়েছে। একদম দেশের সর্বোচ্চ আদালতের মধ্যে মব ঢুকে গেছে, মানুষ মানে কথা বলতে সাহস পায়নি। আমাদের যে একজন বিখ্যাত আইনজীবী আছেন সারা হোসেন, উনি কী বলছেন তখন, বলছেন এখনও বলছেন, তখন বলছেন যে এই জুডিশিয়ারির কাছে তো যাওয়াই যায় না, আদেশ পাওয়া তো দূরের কথা, শুনানি হয় না। এখনও উনি বলছেন যে এই যে গত 18 মাস ধরে হাজার হাজার লোক বিনা বিচারে আটক আছে মিথ্যা মামলায়, যে মামলাগুলোর কথা আসিফ নজরুল বলছেন যে কেউ মামলা করলে আমরা কি করব, উনি জানতেন এগুলো সব মিথ্যা মামলা। তো তাদের যে জামিন শুনানি বা তাদের জন্য যে ন্যায় বিচার করা, এটা জুডিশিয়ারি করবে না। তো এখন সিভিল সার্ভেন্ট হিসেবে আমি সরকার যখন আমার উপর একটা চাপ দিবে, সরকার যখন আমার যে দায়িত্ব পালন সেটাকে পছন্দ করবে না, চাপ দিবে, তখন তো জুডিশিয়ারিকে আমাকে রক্ষা করতে হবে এবং সেই ধরনের জুডিশিয়ারি গড়ে তুলতে হবে। সরকার তো পরিবর্তন হইতেই হবে। সরকার যদি নিজে পরিবর্তন না হয়, ওই যে গল্পের মতো যে আপনি যদি নিজে পরিবর্তন না হয়, জেগে জেগে ঘুমান, আপনাকে কে ঘুম থেকে জাগাবে? এখন তারেক রহমান সাহেব যদি, আমি স্যারের সাথে একমত, যদি উনার বাবার পথ অনুসরণ করে দেশে একটা মেরিটোক্রেসি সিভিল সার্ভিস, যেটা ওনাদের ঘোষণা, এই ঘোষণা তো আওয়ামী লীগেরও ঘোষণা, এটা জামাতেরও ঘোষণা, কিন্তু তারা কি করবে? সম্প্রতি একটা খবর দেখে তো খুব মানে দেখলাম, এটা দুঃখ পাওয়ার খবর না, খবরটা দেখে ভালো লেগেছে, যে ওই যে গরুর হাট নিয়ে, ইজারা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে মারামারি। মানে সবখানেই আপনি যে রাজনীতি এদেশে চর্চিত হচ্ছে, এই রাজনীতির যদি সংস্কার না হয়, সংস্কার যদি আপনারা না করেন, তাহলে হবে না। হ্যাঁ, আমরা সবাই কথা বলবো, আমরা কথা বলতে রাজি আছি, এবং ইয়েস, আমাদের উপরে চাপ আসতে পারে, আমাদেরকে আরও নির্যাতিত হতে পারে, জেলখানে নিয়ে যেতে পারেন, কিন্তু আমরা কথা বলবো একটা স্বাধীন ব্যুরোক্রেসির জন্য, কথা বলবো গণতন্ত্রের জন্য, কথা বলবো সুশাসনের জন্য। ভেরি গুড। বদিউর রহমান ভাই কিছু যদি যোগ করতে চান। না, যোগ করবো না। আমি যেটা বললো বিচার ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা কোথায় এলো? আবার কন্টেম্প্ট অফ কোর্ট কইয়া জেলে ঢুকে দিতে পারে বড়দের, আস্থা নাই তো। কারণ আপনি দেখেন না, বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, তিনি হন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আছে মনে আছে? হ্যাঁ, তিনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হন। বাংলাদেশের প্রধান বিচারপতি, তারা জেলে যাইতে হয়, জোর করিনি, হিংসা করিনি, হ্যাঁ, কেন ঘটে? বাংলাদেশের প্রধান বিচারপতি আবার আসিব ফিরিব বলে আসে না, চলে যায়, বাইরে করে দিয়ে বলা হয়। তো এইখানে আপনি আস্থা কোথায় পাবেন যেখানে হয়? আর রাজনৈতিক যেটা বলতেছেন, এখন বাজাদ আর বাজাই দুই দল, যেটা বাজাই, জামাতে ইসলামী এবং বিএনপি, এরা তো এক দল। এদেরকে আপনারা দুই দল বলতেছেন কেন? আওয়ামী লীগকে যে অর্ডিন্যান্স দিয়ে বাদ করছে, এটা একটা মারাত্মক খারাপ কাজ করছে তারেক সাহেবরা। ইউনুস না হয় শয়তানি করছে, কারণ হাসিনা ইউনুসবাজি করছে, ইউনুস হাসানিয়াবাজি করতে আসছে, সেই জন্য পোলাফানে যেই যমুনে যায় বেসকি দিল, তখন বুঝে কার্যক্রম নিষিদ্ধ। থ্যাংক ইউ। দর্শক, আমি জানি না আপনারা কীরকম করে নিয়েছেন, আমি তো মন্ত্রমুগ্ধের মতো এই দুজন খুবই অভিজ্ঞ, আমলা বলতে শব্দটাকে আমার খারাপ শোনা যায়, কিন্তু জনপ্রশাসনের কর্মকর্তার কথা শুনছিলাম। আসলে তো প্রশাসন যদি না হয়, শাসন যদি ঠিক না হয়, তাহলে দেশ ঠিক হবে কীভাবে? যদি সুশাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে সুদেশ স্বদেশ একটা ভালো দেশ, যাকে ভালোবাসা যায়, যেখানে বাস করা যায়, যেখানে বাস করে আরাম পাওয়া যায়। ওই যে শামসুর রহমানের কবিতার মতো, একটা বাগানের মতো, যে এই বাগানে ফুলের কাছে সহজেই যাওয়া যায়, যেখানে ঘাসের উপর শুয়ে পায়ের উপর পা দুটো দিয়ে দিব্যি অকারণ মাঝে মাঝে নাড়তে পারেন। অত প্রশান্তির, অত শান্তির একটা দেশ গড়তে গেলে যা যা ওনারা বলেছেন সবই করতে হবে। কিন্তু সবার উপরে বিষয় হচ্ছে রাজনীতি। ইংরেজিতে একজন বিশিষ্ট রাজনীতিবিদের কথা আছে, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। বাকি যা আছে, অর্থনীতি, সংস্কৃতি, স্পোর্টস, যাই আছে সবই তার নিয়ন্ত্রণে, তার নির্দেশে চলে। ওই রাজনীতিকে পরিশুদ্ধ করবে কেমনে? একটাই পথ আছে, যদি এরকম বদিউর রহমান সাহেবের মতো, যদি আবু আলম সাহেবের মতো খুব স্পষ্ট কণ্ঠে কথা বলতে পারেন, টকশোতে হোক
বাইরে হোক, টেবিল টকে হোক, যেখানে হোক মন খুলে কথা বলবার পরিবেশ চাই। গণতন্ত্রের একটা বড় পরিবেশ, এই গণতন্ত্রের শর্ত হচ্ছে এইখানে ভিন্ন মতের সহ অবস্থান থাকতে হবে। আমি মত আপনারটা পছন্দ নাও করতে পারি, কিন্তু বলতে দিতে হবে। সেই বলাতে যদি অন্য কেউ কনভিন্সড হয়, সেই জন্য তার গলা টিপে ধরবেন, তা করতে পারবেন না। অতএব সবার আগে খেয়াল করেন, রাজনীতি দলগুলো ঠিকমতো গড়ে উঠছে, তাদের মধ্যে গণতন্ত্র চর্চা হচ্ছে, তারা এখন যেরকম করে